নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সিবিআই কি না পারে? সিবিআই যারা ভারতবর্ষের সব থেকে বড় ইনভেস্টিগেশন একটা টিম, তারা কোনো কিছু তদন্ত করবে আর সেই তদন্তের কিনারা হবে না, এটা হতেই পারে না। এবং সেই কারণেই আমরা দেখছি বারবার করে পার্থ চ্যাটার্জির বেলায় একদম সিবিআই কিন্তু আদা কাঁচকলা খেয়ে নেমে পড়েছেন। শুধু তাই নয়, তাকে যেন তেন প্রকারেণ জেল থেকে বের করব না, জেল থেকে বেরোতে দেব না, এটা কিন্তু একদম বদ্ধপরিকর করে নিয়েছে সিবিআই। দেখুন, এত বড় একটা দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, এসএলএসটি, টেট, বিভিন্ন শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, বিভিন্ন চাকরি, সরকারি চাকরির দুর্নীতি, কোনোটাতেই সেইভাবে কুল কিনারা করতে পারছে না সিবিআই। অথচ টেটের ক্ষেত্রে কিন্তু সিবিআই একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করে তা কিন্তু পার্থ চ্যাটার্জিকে ঠিক আটকে দিচ্ছেন। আর এখানেই কিন্তু সন্দেহ হয় যে বিশেষ বিশেষ কোনো ব্যক্তিকে কি বলি দিয়ে তৃণমূল কংগ্রেস বাঁচার চেষ্টা করছেন। কোথাও কি একটা বড় ধরনের সেটিং আছে, যে সেটিং এর জন্য পার্থ চ্যাটার্জি কোনো অবস্থাতেই বেরোতে পারছেন না, বা কয়েকজন মাত্র মানুষ তারা বেরোতে পারছেন না। এটাই কিন্তু আজকের এই মুহূর্তের সব থেকে বড় খবর। দর্শক, কেন বলছি এই কথা? তার কারণ হচ্ছে, একে নিতেই হবে। পার্থই লিখে দিতেন অযোগ্যদের তালিকায়। নিয়োগ মামলায় চার্জশিটে দাবি করছেন সিবিআই এই ধরনের তথ্য প্রমাণ। কি বলছে? অযোগ্য চাকরি প্রার্থীদের নামের তালিকার উপর বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য নিজে লিখে দিতেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনই দাবি করছেন সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে যখন নেমেছেন কেন্দ্রীয় সংস্থা, সেই সমস্ত তথ্য সংগ্রহ করেছেন এবং তা চার্জশিট আকারে আদালতে জমা দেওয়া হয়েছে। সেখানেই পার্থের হাতের লেখা উল্লেখ রয়েছে। সিবিআই দাবি করছে যে বিকাশ ভবনে তল্লাশি চালিয়েছিল তখন এই অযোগ্য প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছিল। সেখানেই পার্থের হাতের লেখা ছিল বলে জানা গিয়েছে। যদিও সেই লেখা সিবিআই বাজেয়াপ্ত করতে পারেনি। বাজেয়াপ্ত করা হয়েছে পার্থের হাতের লেখা নির্দেশের অনুলিখন। 2023 সালের জুন মাসে প্রাথমিক মামলায় তদন্তে বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। সেখানকার গুদাম থেকে উদ্ধার করা হয় চাকরি প্রার্থীদের নামের একটি তালিকা। 19 পাতার চার্জশিটে সিবিআই দাবি করেছে যে সেই তালিকায় 324 জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ছিল। পরে তালিকা খতিয়ে দেখা যায় আসলে সেখানে প্রার্থীর সংখ্যা 321। এদের প্রত্যেকের নাম প্রাথমিক স্কুলে চাকরির জন্য রাজনৈতিক প্রভাবশালী কোনো না কোনো ব্যক্তি সুপারিশ করেছিলেন। তালিকার প্রার্থীদের নাম এবং রোল নাম্বারের পাশাপাশি সেই প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করা ছিল। তাতেই লেখা থাকতো একে নিতেই হবে, এটা খুব দরকারি, এর খুব ইম্পর্টেন্ট পার্সন, এ হচ্ছে খুব ভিভিআইপি ইত্যাদি টুকরো টুকরো মন্তব্য সেখানে কোট হিসাবে লিখে দেওয়া থাকতো। সিবিআই দাবি করছে পার্থ নিজের হাতেই ওইসব মন্তব্য লিখতেন। বলছে পার্থ নিজে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি 321 জনকে রেকমেন্ড করেছিলেন। এই 321 জনের মধ্যে 134 জন 2014 সালের যে টেট পরীক্ষা হয় সেই টেট পরীক্ষায় পাস করিয়েছিলেন। তাহলে দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি, সিবিআই যেটা দাবি করছে, সিবিআই কি দাবি করছে? সিবিআই দাবিটা কিন্তু যদি আমরা স্পষ্ট করে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব যে বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা কিন্তু নাম, রোল নাম্বার, মোবাইল নাম্বারের পাশে তাদের নাম উল্লেখ করে দিতেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই সমস্ত মন্ত্রীদেরকে এখনো কেন সিবিআই অ্যারেস্ট করতে পারলো না?
এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন দর্শক। সিবিআই দাবি করছে 324 জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম ছিল, পরে তালিকা খতিয়ে দেখা যায় আসলে সেখানে প্রার্থীর সংখ্যা 321 জন। এদের প্রত্যেকের নাম প্রাথমিক স্কুলে চাকরির জন্য রাজনৈতিক প্রভাবশালী কোনো না কোনো ব্যক্তির সুপারিশ করেছিলেন। তালিকায় প্রার্থীর নাম, রোল নাম্বারের পাশাপাশি সেই প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করা ছিল। সেই প্রভাবশালী ব্যক্তির নামও উল্লেখ করা ছিল। বারবার এই কথাটা বলছি এই কারণেই দর্শক, যে পার্থ চ্যাটার্জিকে বলি দিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পার্থ চ্যাটার্জিকে বলি দেওয়া হচ্ছে। পার্থ চ্যাটার্জি কোনো অবস্থাতেই তিনি জামিন পাচ্ছেন না, তার কারণ তাকে বলিতে চড়ানো হচ্ছে। একেবারে আমরা যে দেখি পাঠা বলি হয়, পার্থকে পাঠা বানানো হয়েছে, বানিয়ে পার্থ চ্যাটার্জিকে এখন শুলে চড়ানো হবে বলি দেওয়ার জন্য। সেই পরিকল্পনা পুরোভাবে একেবারে পরিকল্পিত। তা না হলে পার্থ চ্যাটার্জির যে নামের তালিকা পাওয়া গেছে, সেই তালিকার পাশে যে সমস্ত মন্ত্রীর নাম পাওয়া গেছে যারা সুপারিশ করেছেন, সেই সমস্ত মন্ত্রীদেরকে এখনো পর্যন্ত কেন সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করলো না? এই প্রশ্ন বাংলার সংবাদ মাধ্যম তুলছে না। কেন তুলছে না? কিসের জন্য? শুধুমাত্র পার্থ চ্যাটার্জিকে বাদ দিয়ে দিলে, পার্থ চ্যাটার্জিকে যদি আমি 12 বছর বা 14 বছর বা 20 বছর যাবজ্জীবন সাজা ঘোষণা করে দিলে কি আলটিমেটলি মাথার কাছে পৌঁছানো গেল? দর্শক, আমাদের কাছে একটি বিশেষ সূত্র দাবি করছে, একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সূত্র দাবি করছে যে এই টেট পরীক্ষায় পাস করাবার জন্য বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সম্পাদক তারা রীতিমতো রেকমেন্ড করেছিলেন পার্থ চ্যাটার্জির কাছে। এটা শুনে রাখুন, এটা একদম পরিষ্কার। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে শুধুমাত্র কয়েকজন মন্ত্রী বা আমলা আবেদন করেছিলেন বা রেকমেন্ড করেছিলেন তা নয়, বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সম্পাদক তারাও কিন্তু পার্থ চ্যাটার্জির কাছে রীতিমতো রেকমেন্ড করেছিলেন যে তার ক্যান্ডিডেটকে পাস করিয়ে দেওয়া হোক, তার ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হোক। এটা কিন্তু স্পষ্ট, এবং যে কারণে সমস্ত তথ্য প্রমাণ পার্থ চ্যাটার্জির কাছে আছে। পার্থ চ্যাটার্জি জানি না কেন তিনি মুখ খুলছেন না, কেন তিনি বলছেন না, এবং আমরা বিশ্বাস রাখি, আমাদের কাছে একটি বিশেষ সূত্র যেটা দাবি করছে যদি পার্থ চ্যাটার্জি সত্যি সত্যি শেষ পর্যন্ত ফেঁসে যান, তাহলে তিনি কিন্তু মুখ খুলবেন, তিনি সমস্ত কথা কোর্টের কাছে কিন্তু প্রকাশ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তখন দেরি হয়ে যাবে না তো? আদৌ পার্থ চ্যাটার্জির কথা তখন শোনা হবে কি, নাকি তাকে বলি দিয়ে তাড়াতাড়ি করে তাকে বলি দিয়ে যাতে পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যায়, সেই চেষ্টা চালাচ্ছে সিবিআই এবং রাজ্য সরকার দুজনে মিলে। তা না হলে আমাদের কাছে এই ছোট্ট প্রশ্নের উত্তরটা কেন আমরা বুঝতে পারছি না, কেন আমাদের দিতে পারছে না সিবিআই, যে সমস্ত নাম ছিল, যাদের নাম রেকমেন্ড করা হয়েছে, তাদের নামের পাশে সেই সমস্ত প্রভাবশালী নেতা নেত্রী মন্ত্রীদের নাম ছিল, তাদেরকে ডেকে এখনো পর্যন্ত কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? এই প্রশ্নের উত্তর সংবাদ আবির্ভাব চাইছে দায়িত্ব নিয়ে। সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে এর প্রশ্নের উত্তর চাইছি যে কেন পার্থ চ্যাটার্জি যে 321 জনের নাম রেকমেন্ড করেছিলেন, সেই নামের পাশে রোল নাম্বার, মোবাইল নাম্বার, এমনকি কোন মন্ত্রী, কোন আমলা, কোন নেতা, কোন নেত্রী রেকমেন্ড করেছিলেন তার নাম ছিল, তাহলে কেন এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো না? এটা আমরা একেবারে সাধারণ মানুষ হিসাবে, বাংলার একজন নাগরিক, ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে দাবি করছি যে সেই নামের তালিকা প্রকাশ করা হোক। এবং আমরা হলফ করে বলছি, একটি বিশেষ সূত্র যেটা দাবি করছে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সম্পাদক তাদের কাছ থেকেও বেশ কিছু ক্যান্ডিডেটের রেকমেন্ড গেছিল পার্থ চ্যাটার্জির কাছে, সেই তালিকাটা প্রকাশ হোক। শুধুমাত্র পার্থ চ্যাটার্জি একা করেছেন, পার্থ চ্যাটার্জিকে বলি দিয়ে দেওয়া হবে, এটাও কিন্তু ঠিক নয়। কারণ আমরা মাথা জানতে চাই, মাথাকে, কানকে, হাতকে,
এসব জেনে আমাদের লাভ নেই। আমাদের জানতে হবে মাথাকে, কোন মাথার বুদ্ধিতে পার্থ চ্যাটার্জি এত বড় একটা স্ক্যাম করেছিলেন। এবং আমরা মনে করি পার্থ চ্যাটার্জি এটা একা করেননি, কারণ পার্থ চ্যাটার্জির পক্ষে একার পক্ষে কখনোই এই এত বড় স্ক্যাম করা সম্ভব নয়। এর সাথে পুরো মন্ত্রিসভা যুক্ত আছে। পুরো মন্ত্রিসভায় যারা মাথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আরো অনেকেই যুক্ত আছে। আপনারা জানেন কিছুদিন আগে একটি চার্জশিট জমা করেছে সিবিআই। সেই চার্জশিটে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম আছে এবং সেখানে অভিষেক ব্যানার্জির নাম আছে। কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এখনো? কেন তাদেরকে ফেলে রাখা হয়েছে? কোন কারণে, কার এঙ্গুলি হেলনে তাদেরকে এখনো ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অমৃতা সিনহা রীতিমতো বিরক্ত। তিনি বারবার করে বলেছিলেন সিবিআইদেরকে যে আপনারা কোন ভয়টা পাচ্ছেন, কিসের জন্য ভয় পাচ্ছেন? আপনারা সিবিআই এর তদন্তকারী অফিসার নাকি আপনারা পার্টির ক্যাডার? এইভাবে রীতিমতো তুলোধনা করেছিলেন। কিন্তু তারপরেও সিবিআই আধিকারিকরা না ইডি আধিকারিকরা কেউ অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম এদের কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সাহস পাচ্ছে না। শুধুমাত্র পার্থ চ্যাটার্জিকে জেলের মধ্যে ভরে রেখে বলা হচ্ছে, চেষ্টা করানো হচ্ছে যে একমাত্র পার্থ চ্যাটার্জি দোষী, বাকি সবাই সাধু। আমরা মনে করি কেউ সাধু নয়। এবং শুধু সাধু না, বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সম্পাদকদের কাছ থেকেও রেকমেন্ড লেটার গেছিল পার্থ চ্যাটার্জির কাছে। সেই তথ্য কিন্তু একটি বিশেষ সূত্র দাবি করছে এবং আমরা মনে করি সেই সূত্র সঠিক দাবি করছেন এবং সেই দাবি অনুযায়ী সিবিআই কে ইমিডিয়েট কলকাতা হাইকোর্টের উচিত শোকজ করা এবং শোকজ করে তাদেরকে জবাব দিতে হবে যে কেন তারা সঠিকভাবে তথ্য প্রমাণ দিচ্ছেন না, কেন তারা জোগাড় করতে পারছেন না, কিসের জন্য তারা দিনের পর দিন, মাসের পর মাস স্যালারি তুলছেন, সরকারের টাকায় তাদের পরিবার চলছে, তাদের সংসার চলছে। তাই তাদের পূর্ণ দায়িত্ব থাকতে হবে, তাদেরকে সঠিকভাবে বিচার করতে হবে, সঠিকভাবে তাদের তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট পেশ করতে তারা কেন অপারগ? এই প্রশ্নের উত্তর আসা উচিত। যতক্ষণ না আসবে ততক্ষণ বাংলার প্রতিটা মানুষ যে আশায় বুক বেঁধে বসে আছে সেই আশা কোনোদিনই মিটবে না বলে আমরা অন্তত মনে করি, আমরা অন্তত সেটা দাবি করি। শুধুমাত্র আই ওয়াশ চলছে, শুধুমাত্র আই ওয়াশ চলছে, শুধুমাত্র পর্দায় দেখানো হচ্ছে যে দেখো এই ছবিটা হচ্ছে, আসলে কিন্তু সেটা হচ্ছে না। পেছনে অন্য খেলা চলছে, অন্য নাটক চলছে। সেই নাটকের জবনিকা হওয়া দরকার আছে ইমিডিয়েট। দর্শক, আমরা আজকে আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম এই কারণে, কারণ সাদাকে সাদা, কালোকে কালো বলতে আমরা ভয় পাই না। তাই আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।